খবরের শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধ, তৃতীয় কিস্তির টাকা দেওয়ার দিনেই বড় ঘোষণা সরকারের। এই সরকার থাকবে না, 5 বছর পর দেখে নেব, পুলিশকে প্রকাশ্যে হুমকি তৃণমূল নেতার। তার পরের ঘটনা জানলে চমকে যাবেন। জনগণনার ডেডলাইন কি মিস করেছেন? ফর্ম ফিল আপ না করলে এবার আপনার কি হবে? হাতে নাতে গ্রেপ্তার ব্যাটারা থানার এসআই, খপ করে ধরেছে ঘুষখোরদের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অভিষেক কি বৈঠকে ছিলেন? কিভাবে জালিয়াতির অভিযোগে জড়ালেন? বিধানসভা স্বাক্ষর জাল মামলায় প্রশ্ন বিচারপতি কৌশিক চন্দ্রের। আসছে বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধ না, কোনো ভুল বা ভুয়ো খবর নয়, একদম সঠিক। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধ, তৃতীয় কিস্তির টাকা দেওয়ার দিনে বড় ঘোষণা সরকারের তরফে। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধের কথা জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী সুমনা সরকার। মন্ত্রী বলেছেন, 11 জুলাই থেকে যে আবেদন জমা পড়েছে তার কাজ চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। 31 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের যাচাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত আর অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া হবে না। 10 জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের ফর্মগুলি জেলা প্রশাসন যাচাইয়ের কাজ করছেন, যেটা চলবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। মন্ত্রী সুমনা সরকার জানান, 10 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের যাচাইয়ের কাজ শেষ হয়েছে, তাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আজ থেকেই শুরু হয়েছে, চলবে 20 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনায় এখনো পর্যন্ত মোট 1,80,00,000 আবেদন জমা পড়েছে। তার মধ্যে 1,45,00,000 মহিলাকে এই যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব মৌসুমী গোথারা বসু জানিয়েছেন, যারা 20 তারিখের মধ্যে টাকা পাচ্ছেন না তারা ফর্ম বাতিলের কারণ জানতে চেয়ে আবারও ক্লেম করতে পারবেন। জেলা প্রশাসন সেগুলি ভেরিফাই করবেন, তারপর যদি কোনো আবেদনকারী যোগ্য বলে বিবেচিত হন তাহলে অবশ্যই তিনি টাকা পাবেন। কাউকে একেবারে পুরোপুরি রিজেক্ট করা হচ্ছে না, তবে ক্লেম করতে হবে নির্দিষ্ট পোর্টালে অনলাইনে। রতুয়া থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা শ্রবণ কুমার দাসের বিরুদ্ধে। এবার সেই তৃণমূল নেতাকেই লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল। সোমবার দুপুরে 3 দিনের পুলিশে হেফাজত শেষে শ্রবণ কুমার দাসকে ফের আদালতে নিয়ে যাওয়ার সময় রতুয়া থানা চত্বরে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকেরাই তাঁর দিকে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখান বলে দাবি। উল্লেখ্য, তোলাবাজি ও কাটমানির অভিযোগে কয়েকদিন আগে গ্রেপ্তার হন রতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতা তথা সামশ্রী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাস। গ্রেপ্তারের পর তাকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় তাকে বলতে শোনা যায়, এই সরকার থাকবে না, 5 বছর পর দেখে নেব। তার সেই সমস্ত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়। আদালতের নির্দেশে 3 দিনের পুলিশে হেফাজত শেষে সোমবার ফের তাকে আদালতে পেশ করার জন্য রতুয়া থানা থেকে বের করা হয়। সেই সময় থানা চত্বরে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। রতুয়ার বিজেপি মণ্ডল কমিটির কার্যকর্তা সন্তোষ মণ্ডলের অভিযোগ, পঞ্চায়েত প্রধান থাকাকালীন শ্রবণ কুমার দাসের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি সহ একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। তার দাবি, তৃণমূলের শাসনকালে সেই অভিযোগগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যে ক্ষমতায় পরিবর্তনের পর পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করেছে বলেও দাবি করেন তিনি। সন্তোষ মণ্ডলের বক্তব্য, এত কিছুর পরেও ওদের দিমাগ কমেনি, পুলিশকে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে সেটাই অবাক করার মতো। তাই একদল মানুষ ডিম ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছে। যদিও ডিম ছোড়ার ঘটনাকে সমর্থন করেনি তৃণমূল। দলের জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, অন্যায় করলে তার জন্য আইন রয়েছে এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, তবে কাউকে লক্ষ্য করে ডিম ছোড়ার মতো ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। দেশ জুড়ে শুরু হওয়া প্রথম ডিজিটাল জনগণনা সেলফ এনুমেরেশনের সময়সীমা গত 15 আগস্ট শেষ হয়েছে। রাজ্য জুড়ে এই প্রক্রিয়া চললেও সচেতনতার অভাব কিংবা নানা ব্যস্ততার কারণে বহু মানুষ নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে অনলাইনে নিজেদের পরিবারের তথ্য পূরণ করতে পারেননি। আর যারা এই ডিজিটাল প্রক্রিয়া অংশ নিতে পারেননি তাদের মনে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে কি তাদের জনগণনা বাদ যাবে? প্রশাসনের তরফ থেকে অনলাইনে সেলফ এনুমারেশন সফর করতে
একাধিক প্রচার ও উদ্যোগ নেওয়া হলেও রাজ্যের একটি বড় অংশের মানুষ নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে পারেননি। তবে যারা বাড়ির বাইরে থাকার কারণে বা অন্য কোনো ব্যস্ততায় 1 থেকে 15 আগস্টের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেননি, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে স্পষ্ট জানিয়েছেন সরকার। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ডিজিটাল সেলফ এনুমারেশন সময়সীমা শেষের পর 16 আগস্ট থেকে রাজ্যে শুরু হয়ে গেছে দ্বিতীয় ধাপের কাজ, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই ও জনগণনা। এই কাজ চলবে আগামী 1 মাস অর্থাৎ 15 সেপ্টেম্বর পর্যন্ত। যারা সফলভাবে ডিজিটাল এনুমারেশন সম্পূর্ণ করেছেন তারা একটি 11 ডিজিটের ইউনিক নাম্বার পেয়েছেন। সেই নম্বরটির স্ক্রিনশট বা প্রিন্ট আউট হাতের কাছে রাখতে হবে। জনগণনা কর্মীর বাড়িতে এলে সেই নম্বরটি দেখালে কাজ দ্রুত শেষ হবে। আলাদা করে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে না। যাদের সেলফ এনুমারেশন করা হয়ে ওঠেনি তাদের ভয়েস কোনো কারণ নেই। জনগণনাকারী সরাসরি বাড়ি বাড়ি যাবেন, তাদের সঙ্গে সহযোগিতা করে প্রয়োজনীয় নথিপত্র তথ্য দিয়ে ফর্ম পূরণ করে নেওয়া যাবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজে পুরকর্মী এবং স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীদেরও যুক্ত করা হয়েছে, যাতে প্রতিটি পরিবারের তথ্য নির্ভুলভাবে সংগ্রহ করা সম্ভব হয়। পালা বদলের পর রাজ্য দুর্নীতি দমন শাখাকে আরো শক্তিশালী করেছে নতুন সরকার। ফলে একের পর এক ধরা পড়ছেন দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকরা। ঝাড়গ্রামের পর এবার হাওড়া থেকে ধরা পড়লেন এক সরকারি আধিকারিক। সোমবার ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টরকে হাতে নাতে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। ধৃত ব্যক্তি হলেন হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার। জানা গেছে, সুব্রত 15,000 টাকা ঘুষ নিয়েছেন, সেই টাকা উদ্ধার হয়েছে। সোমবার পুরুলিয়ার মানবাজার থেকে ঘুষখোরদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, খপ করে ধরেছি আর জেলে ঢুকিয়ে দিয়েছি। তিনি জানান, শুধু সাসপেন্ড করে ক্ষান্ত থাকবে না রাজ্য, ঘুষ নিলে জেলে ঢোকানো হবে বলে কড়া বার্তা দেন তিনি। সূত্র মারফত জানা গেছে, 1 আগস্ট ব্যাটরা থানায় শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ নিয়ে এসেছিলেন এক মহিলা। সেই সময় তদন্তভার যায় সুব্রত সরকারের কাছে। সুব্রত অভিযোগকারী মহিলার কাছ থেকে ঘুষ চান। এরপরে ঘটনার কথা রাজ্য দুর্নীতি দমন শাখাকে জানান ওই মহিলা। সেই মতো অভিযুক্ত এসআইকে ধরতে পাতা হয় ফাঁদ। জানা যায়, অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টরকে হাতে নাতে ধরতে এদিন ব্যাটরা থানায় আসেন ওই মহিলা। অভিযুক্তকে 15,000 টাকা ঘুষও দেন তিনি। সেই সময় ফাঁদ পেতেছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। মহিলা থানা থেকে বের হতে উপস্থিত হন এসএবির আধিকারিকরা। এরপর সুব্রতর হাত ডোবাইতেই জলের রং গোলাপি হয়ে যায়। এর জেরে তাকে গ্রেপ্তার করে রাজ্য দুর্নীতি দমন শাখা। সম্প্রতি জামপুরনীতির রাজ্য দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়ে গিধনি বিডিও অফিসে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা। গিধনিতে একটি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির বরাত পেয়েছিলেন এলাকার ঠিকাদার পিন্টু মল্লিক। সেই কাজের টাকার বিল চাইতে গিয়েছিলেন বিমল সাহার কাছে। তখন পিন্টুর কাছে তিনি 2 লক্ষ টাকা ঘুষ চান। এরপর পিন্টু বিষয়টি দুর্নীতি দমন শাখায় টোল ফ্রি নম্বরে জানান। সেই টাকা বিমলকে দিতে আসেন পিন্টু। জানা গেছে, সেই সময় সেখানে আগে থেকে ফাঁদ পেতেছিলেন এসএবির লোকজনেরা। টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন বিমল সাহা। এই ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী পুরুলিয়া থেকে বলেন, খপ করে ধরেছি আর জেলে ঢুকিয়ে দিয়েছি। এছাড়াও মোটর ভেহিকেলের 2 জন ঘুষখোর ইন্সপেক্টরের কথাও উল্লেখ করেন শুভেন্দু। তার কথায়, শুধু সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, জেলে ঢুকিয়েছি, করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদের জিতিয়েছেন। বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগের মামলায় আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নভেম্বর পর্যন্ত তার উপর বহাল থাকলো রক্ষা কবচ। মামলার শুনানিতে তদন্তের গতি প্রকৃতি নিয়ে রাজ্যের কাছে একাধিক প্রশ্ন তুললেন বিচারপতি কৌশিক চন্দ্র। শুনানিতে বিচারপতির অন্যতম প্রশ্ন, অভিষেক কি সেই বৈঠকের অংশ ছিলেন? তিনি তো দলের সাধারণ সম্পাদক। কিভাবে অভিষেক এই অপরাধের মধ্যে আসছেন? বিচারপতি স্পষ্ট করে জানান, পুলিশের হাত বাঁধা নেই, তদন্ত করে দেখা হোক নথি জাল করার নির্দেশ কে দিয়েছিলেন। পাশাপাশি অভিযোগের ক্ষেত্রে অন্য কোনো ধারা কার্যকর হয় কিনা সেটিও তদন্তকারীরা খতিয়ে দেখতে পারেন বলে মন্তব্য করেন তিনি। মামলায় রাজ্যের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, মোট 70 জন বিধায়কের স্বাক্ষর রয়েছে সংশ্লিষ্ট নথিতে। ফরেনসিক পরীক্ষায় তাদের মধ্যে 3 জনের স্বাক্ষর
স্বাক্ষর জাল বলে উঠে এসেছে। যদিও অভিযোগ রয়েছে 5 জন বিধায়কের স্বাক্ষর নিয়ে। এখনো তদন্তের মূল লক্ষ্য কার নির্দেশে ওই স্বাক্ষর জাল করা হয়েছিল এবং সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা ছিল কিনা। বিচারপতি জানতে চান, ফরেনসিক রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসে গেলে তদন্ত শেষ করতে আর কত সময় লাগবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কে নথিটি তৈরি করেছিলেন এবং দলীয় নেতৃত্বের তরফে এমন কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কিনা, তার প্রমাণ কোথায়। রাজ্যের দাবি, অভিষেক বৈঠকের অংশ ছিলেন এবং তিনি সংশ্লিষ্ট নথি পাঠিয়েছিলেন। তার জানা ছিল বৈঠক উপস্থিত না থাকা কয়েকজনের স্বাক্ষর নথি রয়েছে। অন্যদিকে অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের দাবি, নথি জালের অভিযোগ উঠলেও সেটি সম্পূর্ণ তৈরি করা নথি কিনা সেটিও দেখা প্রয়োজন। তার বক্তব্য, ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠক হয়েছিল এবং অভিষেক শুধু বিধানসভায় নথিটি পাঠিয়েছিলেন।